28শে ফেব্রুয়ারি ডায়াবেটিক সচেতনতা দিবস। একই সাথে পালিত হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডায়াবেটিস যেন এক নীরব ঘাতক। পরিসংখ্যানে বলা হয়ে থাকে বিশ্বে মোট ৫৩ কোটি মানুষ কিন্তু ডায়াবেটিক্স রোগে আক্রান্ত, যার মধ্যে ৯ কোটি মানুষই রয়েছে সাউথ ইস্ট এশিয়াতে। প্রত্যেক বছর কিন্তু বাড়ছে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা। কেন এই বৃদ্ধির হার? সচেতনতার অভাব নাকি জীবনযাত্রার মান উন্নয়ন? এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজ আমরা কথা বলবো। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর ডাক্তার A.K. আজাদ খান স্যার। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ফারুক পাঠান, পরিচালক গবেষণা ও একাডেমি বারডেম, এবং আমাদের সাথে আছেন ২১শে পদকপ্রাপ্ত অধ্যাপক অরূপ রতন চৌধুরী স্যার, অনারারি সিনিয়র কনসালটেন্ট ডেন্টিস্ট্রি বিভাগ বারডেম জেনারেল হসপিটাল। স্যার, আপনারা কেমন আছেন? ভালো আছি। তুমি ভালো? জি স্যার, আমার আজকের প্রথম প্রশ্ন আজাদ খান স্যারের কাছে। স্যার, একটা নির্দিষ্ট দিন কিন্তু আমরা ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালন করছি, সেটা হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ডায়াবেটিক সমিতির ভূমিকা আসলে কি ডায়াবেটিক রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে? প্রথম কথা হলো যে ডায়াবেটিস সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করা, ডায়াবেটিক লোকদের সেবা অর্গানাইজ করা, ডায়াবেটিক প্রতিরোধ করা, সব কিছু নির্বিশেষে সবার কাছে সেবা পৌঁছে দেওয়াটাই হলো ডায়াবেটিক সমিতির মটো। ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ইব্রাহিম সাহেব, উনি যে মটো করেছিলেন সেটাই আমাদের মটো রয়ে গেছে, মূলমন্ত্র, যে কোনো লোক গরিব হলেও সে বিনা চিকিৎসায়, বিনা খাদ্য অভাবে অথবা বিনা কর্মসংস্থানে মৃত্যুবরণ করবে না। ফারুক পাঠান স্যারের কাছে। স্যার, ডায়াবেটিক্স রোগটি আসলে কাদের বেশি হয় এবং মূল লক্ষণগুলো আসলে কি কি? পৃথিবীর যে আমি তাকাই, যতগুলি আপনার এথনিসিটি আছে, জাতি আছে, তার মধ্যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জাতির সবচেয়ে বেশি ডায়াবেটিস প্রবণতা বেশি। এটা জাতির একটা প্রভাব অবশ্যই আছে। তারপরে ফ্যামিলিতে দিকে ডায়াবেটিস থাকে, তাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি থাকে। বয়স বাড়তে থাকে, 35 বয়সের উপরে যত যাতে থাকবেন ওতে আমার ডায়াবেটিসের প্রবণতা বাড়বে। ওজন বেশি, মেয়াদ বেশি, স্থূলতা বেশি, ডায়াবেটিসের প্রবণতা বাড়বে। কায়িক পরিশ্রম করছি না, আমার ডায়াবেটিসের প্রবণতা বাড়বে। তাছাড়া গর্ভবতী মা ডায়াবেটিস হয়েছে অবস্থায়, গর্ভাবস্থান অবস্থা, তাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেশি। অথবা আমার ব্লাড প্রেশার হাই আছে, রক্তে চর্বি আছে, হার্টের সমস্যা আছে, তাদের প্রবণতা অনেক বেশি। মেয়েদের বেলা যারা ইয়ং গার্লস, তাদের মাসিকের গণ্ডগোল থাকে, গায়ে অবাঞ্ছিত লোম থাকে, আমরা পিসিওএস বলি, তাদের প্রবণতা বেশি। অথবা গায়ে, গলায় বা বগলে কালো কালো দাগ, কালো হয়ে যাচ্ছে, আমরা বলি অ্যাকান্থোসিস, তাদের প্রবণতা বেশি। অথবা আমার আগে থেকে অল্প অল্প সুগার হাই, আমরা বলি প্রি ডায়াবেটিক বলি, তাদের ঝুঁকি বেশি। অরূপ রতন স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, ডায়াবেটিসের সাথে আসলে মুখের স্বাস্থ্য কতখানি গুরুত্বপূর্ণ? আসলে মুখের স্বাস্থ্য খুবই একটা ইম্পর্ট্যান্ট অর্গান বডির, আমাদের যতগুলো অর্গান আছে, এবং এটা অলরেডি প্রমাণিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন দুইটা সংস্থার দ্বারা এটা দীর্ঘ প্রায় 30-40 বছরের গবেষণায় এটা আসছে। পরে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবার বলছে যে ডায়াবেটিসের যে 5টি জটিলতা ইতিমধ্যে ছিল, যেমন কিডনি রোগ, চোখের ছানি পড়া, হার্ট ডিজিজ, রেটিনোপ্যাথি, তারপরে আপনার নিউরোপ্যাথি, অ্যাথেরোস্ক্লেরোসিস, নেফ্রোপ্যাথি, এগুলোর সাথে এখন 6th কমপ্লিকেশন হচ্ছে পেরিওডন্টাল ডিজিজ, অর্থাৎ মাড়ির রোগ। এইটা আমাদের অনেক দর্শকই হয়তো জানেন না। এবং আমরা বারডেম থেকে, ডায়াবেটিক হাসপাতালের এই যে বারডেম হাসপাতাল, সেখানে আমরা ডায়াবেটিক যে গাইড বই, সেখানে কিন্তু এবার সংশ্লিষ্ট করেছি যে যেমন আমরা পায়ের যত্ন সম্পর্কে বলি, চোখের যত্ন সম্পর্কে বলি, এবার মুখের যত্নটা আমরা ইনক্লুড করেছি। যে প্রতিটা ডায়াবেটিক রোগী যে আমাদের হাসপাতালে আসে, তাদের কিন্তু একটা বই দেওয়া হয়, ডায়াবেটিক গাইড বুক, এবং তাদের প্রতিটা ডিপার্টমেন্টে তাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়। তেমনিভাবে আমরা মুখের স্বাস্থ্যেও তাদের পরীক্ষা করি। এবং মুখে যদি কোনো মাড়ির রোগ থাকে, এটা গবেষণায় দেখা গেছে, পেরিওডন্টাল ডিজিজ সেটা হচ্ছে মাড়িতে এক ধরনের প্রদাহ হয়, যেটা কম বেশি সবারই কিন্তু আছে, যেটা আছে সবার, সেটার নাম হচ্ছে জিঞ্জিভাইটিস। কিন্তু এই জিঞ্জিভাইটিস একদম ইনফ্লামেশন অফ দ্য জিঞ্জিভা, সেটা যখন অনেক দিন অরক্ষিত থাকে, চিকিৎসা হয় না,
তখন কিন্তু এটা আরও গভীরে চলে যায়, তখন আমাদের এলভুলার বোন যেটা পেরিঅডন্টাল মেমব্রেন যেটা সেখানে চলে যায় এবং আরও বড় ইনফেকশন হয়, পকেট হয়ে যায়, তখন দাঁতটা নড়বড়ে হয়ে যায়, মাড়িগুলো ফুলে যায়, অল্প আঘাতে রক্তক্ষরণ হয়, মুখে পুজ হয়, মুখে দুর্গন্ধ হয়, দাঁত নড়ে যায়। এই অবস্থাকে বলি আমরা পেরিঅডন্টাল ডিজিজ। এবং ডায়াবেটিক রোগীদের দেখা গেছে গবেষণায়, আমাদের একটা গবেষণা হয়েছে বারডেমে, আমরাও করেছি, তাদের দেখেছি যে যাদের মাড়ির রোগ আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না। এখন ধরেন একজন ডায়াবেটিক রোগীকে আমরা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের যে মূল মন্ত্র ছিল ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, মানে ডায়েট, পরিমিত খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং ঔষধ, এই তিনটা নীতিকে যারা নিয়ম মতো পালন করে, সেটার সঙ্গে আমরা আবার মুখের রোগটা স্বাস্থ্যের ব্যাপারে বলে দিচ্ছি যে মুখটা আপনারা দেখবেন, মুখে কোনো মাড়িতে ইনফেকশন হচ্ছে কিনা, মাড়িতে রক্ত পড়ছে কিনা, এবং দাঁত নড়বড়ে হচ্ছে কিনা, মুখে দুর্গন্ধ হয় কিনা। তাহলে কিন্তু আপনি যতই ইনসুলিন নেন, আবার যতই আপনি খাদ্য নিয়ন্ত্রণ করেন না, ব্যায়াম করেন না কেন, আপনার ওই ইনফেকশনের জন্য আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা হয়তো বুঝতে পারি না অনেক সময় কেন কন্ট্রোল হচ্ছে না। এখন দুইটা, এটা বলে আমরা টু ওয়ে ট্রাফিক। এখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই, আবার মাড়ি প্রদাহ, মাড়ি প্রদাহ না কমালে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে না, আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না আনলে মাড়ি প্রদাহ করবে না, টু ওয়ে ট্রাফিক। সুতরাং আমাকে দুইটা বিষয় জানতে হবে, যেমন আমরা বিশেষজ্ঞের কাছ থেকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে জানবো, তেমনি মুখের স্বাস্থ্যের জন্য ডেন্টিস্টের কাছেও আসবো, যাতে করে আমাদের মুখের স্বাস্থ্যটা ভালো থাকে। স্যার, আমরা জানি যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিভিন্ন পদক্ষেপ কিন্তু নিয়েছে। আজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ডায়াবেটিক্স রোগ নিয়ন্ত্রণে ডায়াবেটিক সমিতির পদক্ষেপগুলো আসলে কি কি? ডায়াবেটিক সমিতি যেটার উপর আরও বেশি জোর দিচ্ছে, একজন রোগীর ডায়াবেটিস যদি কন্ট্রোলে রাখতে হয় তাহলে পরে তাকে ডায়াবেটিক রোগ সম্বন্ধে শিক্ষিত হতে হবে। কারণ ডায়াবেটিসটা শুধু এটা আজীবনের রোগ নয়, অন্য রোগ থেকে তফাৎ যে এর যে হরমোনই যদি দিলাম, ধরেন ইনসুলিন দিলাম, এটা সবসময় ফিক্সড ডোজ না তো, কারণ মানুষ কত কী খেলো, কতখানি হাঁটলো, তার উপরে ওর ডোজটা নির্ভর করে। তো সেটা তাকে শিখতে হবে, তার পরিবারকেও শিখতে হবে। সেই জন্য ডায়াবেটিস চিকিৎসায় রুগীকে ওই ব্যাপারে প্রশিক্ষিত করাটাই চিকিৎসার প্রধান অংশ। এইটা আমাদের দেশের লোকেরা এখনও অত অনুধাবন করে না। ডায়াবেটিসের মূল হচ্ছে দুটা মিলে, ইনসুলিন কম অথবা ইনসুলিন ঠিক কাজ করতে পারছে না। আর ইনসুলিন যে একদম নাই থাকে তাহলে তাকে বলি আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। এবং ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন যেটা বেঁচে থাকার জন্য অপরিহার্য। তো সেটা রুগী যাতে প্রশিক্ষিত হয়ে নিজে নিতে জানে, ডোজটা অ্যাডজাস্ট করতে জানে, খাবার সম্বন্ধে তার যেন ধারণা থাকে। কারণ অনেক রুগী এসে বলে আমাকে খাবার চার্ট করে দেন, তা তো করে দেওয়াই যায়, তাই না? কিন্তু খাবার চার্টের বাইরে যদি খাবার এসে যায়, সে ধরেন কথার কথা বলছি, একজন প্রৌঢ় মহিলা জামাই বাড়িতে বেড়াতে গেছে, তো এখন তার এমন একটা খাবার দিয়েছে, কথার কথা বলছি, যে লিস্টে তো মানকচু নাই, মানকচু দিয়েছে, এখন সে কী করবে? এখন ডাক্তারকে জিজ্ঞেস করবে মানকচু খাওয়া যায় কিনা। তো এটা তো হলো তাকে আগের থেকে প্রশিক্ষিত হতে হবে কি খাবার খাওয়া যায়, কী খাবার বেশি খাওয়া যায়, কী খাবার এখানে অ্যাভয়েড করতে হয়, এইসব আর কি। সেজন্য আমি যে কথার উপর খুব জোর দিব সেটা হলো ডায়াবেটিসের সুনিয়ন্ত্রিত রাখতে গেলে ডায়াবেটিস রুগী বলবো না, ডায়াবেটিস যার হয়েছে তাকে ওই রোগ সম্বন্ধে প্রশিক্ষিত হতে হবে। এবং শুধু তাই না, তার ইমিডিয়েট বাড়ির অন্যান্য, যেমন স্বামীর হলে স্ত্রী, বৃদ্ধ মহিলা হলে তার সন্তান সন্ততি, তারা এ ব্যাপারে প্রশিক্ষিত হতে পারে। এটা অন্য রোগের সম্বন্ধে এটা ঠিক এরকম বলা হয়তো দরকার না। আর একটা কথাও কিন্তু বলবো, তার শুরুতেই যদি ডায়াবেটিসকে একদম পারফেক্ট কন্ট্রোল করে ফেলে এবং হয়, তাহলে একদম রিভার্ট হয়ে যেতে পারে। মানে এরকম রিভার্ট হবে যে মনে হয় ওষুধপত্র কিছু লাগছে না, সে নর্মালের মতো হয়ে গেছে, যদিও টেন্ডেন্সিটা থেকেই যাবে। তাই আমাদের এ ব্যাপারে মানুষকে সচেতন করাটা খুবই দরকার। এবং এটা মানে আমি খুব জোর দিয়ে বলছি যে ডায়াবেটিস তো মহামারী, এত মহামারী যে ইউনাইটেড নেশনস
জাতিসংঘ একটা ডায়াবেটিস ডে ডিক্লেয়ার করছে মানুষকে সচেতন করার জন্য 14ই নভেম্বর, এবং এটার জন্য আমাদের গর্ব এটা যে এই জাতিসংঘ দিবস হলো এটা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির অনুরোধে বাংলাদেশি জাতিসংঘে এটা তুলেছিল, সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে 2006 সালে। তো এটা যেটা বলছি যে এই যে খাবার দাবার মনে করে মানুষে যারা একটু সচেতন তারা মনে করে পিৎজা বার্গার এইগুলোই হলো ফাস্টফুড, কিন্তু আমার দেশে যে বহু স্ট্রিট ফুডও ফাস্টফুড, তেলে ভাজা জিনিসই ফাস্টফুড। ফারুক পাঠান স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, স্যার ইদানিংকালে কিন্তু দেখা যাচ্ছে শিশুদের ক্ষেত্রেও টাইপ 2 ডায়াবেটিসের এই ধরনের সংক্রমকের ব্যাধি কিন্তু বাড়ছে, টাইপ 2 ডায়াবেটিস শিশুদেরও হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাবো, এবং এই ধরনের ডায়াবেটিসের চিকিৎসা পদ্ধতি আসলে কি? এই টাইপ 2 হওয়ার যে ঝুঁকিগুলি আছে, এই ঝুঁকিগুলি কিন্তু আমাদের বর্তমান আমার শিশুরা বা যারা আছেন তারা কিন্তু এটা রপ্ত করছেন। যে হারে অ্যাডাল্ট পপুলেশনের ওজন বাড়ছে, স্থূলতা বাড়ছে, ঠিক তার থেকে বেশি হারে আমাদের শিশু বয়সে ওজন বাড়তেছে, স্থূলতা বাড়তেছে। তার কারণটা হলো এখানে যেহেতু আমরা নগরায়ন হচ্ছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাচ্ছি, রেপিড আমাদের ইকোনমিক ট্রানজিশন হচ্ছে, জব তৈরি হচ্ছে। এখানে আগের দিনে মারা বেশিরভাগ ক্ষেত্রে ঘরে থাকতেন, ঘরে সংসার কাজ করতেন, এখন তো মারা কিন্তু কাজে যাচ্ছেন, হাজব্যান্ড যাচ্ছেন এবং ওয়াইফও যাচ্ছেন কাজে, বাচ্চা হলো একটা কি দুইটা, এখন তাদের হাতে সময় নেই বাচ্চাকে দেখাশোনা করা, তারা ফাস্টফুড খাচ্ছে। এবং ফাস্টফুড খাওয়ার জন্য যে পদ্ধতিগুলি বর্তমানে আমাদের বিদ্যমান, তাকে ফাস্টফুড খাওয়ার যে প্রবণতা বাড়ানোর কথা, ইন্সপাইরেশন দেওয়া, এগুলো সুযোগ দেওয়া, এগুলো কিন্তু বাড়ছে দিন দিন, যত নগরায়ন হচ্ছে আনপ্ল্যান ওয়েতে, এবং খাদ্য অভ্যাসের যে পরিবর্তন, ফাস্টফুড সেটা দেশীয় ফুড হোক বা বিদেশি ফাস্টফুডই হোক, এগুলি কিন্তু ফ্রি ট্রেডের কারণে এগুলি কিন্তু বাড়ছে, শুধু গ্রামে শহরে না, গ্রামেও বাড়ছে। একদিকে খাবার পর প্যাটার্ন চেঞ্জ, অন্যদিকে এই শিশুরা স্কুলে বা আশপাশে কোনো খেলার মাঠ নাই, স্পেস নাই, ফিজিক্যাল লেবার দিবে, কাজ করবে বা ব্যায়াম করবে, ঠিক সেই মতো নাই, স্কুলে তো নাই, বাড়ির আশপাশেও নাই। তাদের সময়টা কাটে এখন মোবাইল ফোনে, তাদের সময়টা কাটে ল্যাপটপে অথবা আইপ্যাডে। সারাক্ষণ তারা পায়ের কসরত না করে হাতের কসরত তারা করছে। সেকেন্ড পয়েন্ট হলো অনেকক্ষণ তারা স্ক্রিন টাইমে থাকে, ল্যাপটপ বলেন, টিভি দেখার বলেন, অনেকক্ষণ স্ক্রিন টাইম মোবাইলে থাকেন। এবং মোবাইলে এত আসক্তি হওয়ার কারণে দেখে যে টাইমে আমাদের সব ঘুমানোর কথা 10টা বলেন বা 9টা বলেন, আর বাচ্চা দেখা গেছে তা 12টা 1টা পর্যন্ত মোবাইল ফোন নিয়ে আসে, তারপর দেখা যাচ্ছে ডিস্টার্ব সকাল বা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। তার মানে স্লিপ প্যাটার্ন চেঞ্জ, মোবাইল ফোন ইউজ বেশি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, খাদ্যাভ্যাসের পরিবর্তন, সব মিলিয়ে স্থূলতা মোটা হয়ে যাওয়া বেশি বেশি। এই কারণে টাইপ 2 হওয়ার প্রবণতা বাড়ছে শিশুদের বলে। অর্থাৎ টাইপ 2 ওজন বেশি থাকা মানে হলো ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাচ্ছে। ডেফিনেটলি প্রিভেনশন খুব ইম্পর্টেন্ট বিষয়। এখন সময় কিন্তু এখনই, এরা বলেন যে হারে ডায়াবেটিস বাড়ছে তার থেকে কয়েক গুণ বেশি হারে স্থূলতা বাড়ছে, সেটা শিশু বয়সে বলেন বা অ্যাডাল্ট লাইফও বলি, সব বয়সে বলি। তো এই অ্যালার্মিং ওটা বলা হয় সাইলেন্ট এপিডেমিক আমার এই স্থূলতা, কিন্তু এই বিষয়ে সচেতনতা অনেক কম। তাহলে এই জায়গাতে আমাদের কাজ করার স্কোপ আছে। সেখানে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি, যারা আরও অর্গানাইজেশন যারা আছেন, প্রত্যেকের দায়িত্ব এই স্থূলতার দিকে নজর দেওয়া, ওজন বেশি যেটা হচ্ছে নজর দেওয়া, কী কারণে হচ্ছে সেগুলিকে আইডেন্টিফাই করা, সেভাবে প্ল্যান প্রোগ্রাম করা, পলিসি মেকিং করা। তাহলে হয়তো আমরা শিশু বয়সে যে ডায়াবেটিস যেটা হচ্ছে, এরকম একটা বড় ডায়াবেটিস হওয়া মানে হলো আমার জীবন শক্তি কমে যাচ্ছে, আমার লাইফ এক্সপেক্টেন্সি কমে যাচ্ছে, আমার অকালে মৃত্যুবরণ করছি। তার সাথে সুগার নিয়ন্ত্রণ না থাকার কারণে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে। একদিকে জটিলতা, নিজস্ব ডায়াবেটিসের ব্যয়, জটিলতার ব্যয়, আবার আমার লাইফ এক্সপেক্টেন্সি কমে যাওয়া, সব মিলে তো কস্ট। কিন্তু সো এখন থেকে যদি আমরা সচেতন না হই এই স্থূলতা নিয়ে, ওজন বেশি চিন্তা না করি, এবং যে ঝুঁকিগুলি আছে সেগুলো আমরা যদি আইডেন্টিফাই না করি, কীভাবে কমাইতে হবে সেটা পলিসি নিতে হবে, তাহলে আমরা এই এক জায়গা থেকে উত্তর আমরা পেতে পারি। অরূপ রতন স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার আপনি ধূমপান এবং তামাক বিরোধী বিভিন্ন কার্যক্রম কিন্তু করে আসছেন, ধূমপান আসলে ডায়াবেটিক রোগীর জন্য কতখানি ক্ষতিকর হতে পারে? যারা তরুণ বয়সে ধূমপান শুরু করে, স্মোকার হয়ে যায়, এখন তো
আমরা একসময় দেখতাম যে অ্যাডাল্টরা স্মোক করতো, এখন তো দেখা যাচ্ছে টিনেজ কি 10, 12, 11 বছর বয়সে বাচ্চারা স্কুলে পড়ে তারাও ধূমপান করে। আমাদের সার্ভেতে আসছে বাংলাদেশে একটা বিরাট অংশ ছাত্রছাত্রীর মধ্যে ধূমপায়ী, এবং এদের উপরে গবেষণা করে দেখা গেছে যে এরা পরবর্তীতে ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাবে। অর্থাৎ কিশোর বয়সে যারা ধূমপান করে তারা পরবর্তীতে ডায়াবেটিসে আক্রান্ত হয়। সুতরাং ডায়াবেটিসের আরেকটা কারণ কিন্তু ধূমপান, এটাও কিন্তু এখন বর্তমান গবেষণায় আসছে। আরেকটা বিষয় হচ্ছে যারা ডায়াবেটিস আছে এবং তারা তামাক গ্রহণ করে, যেমন ধূমপান করে বা জর্দা, তামাক, গুল, দোক্তা, সাদা পাতা ইত্যাদি অন্যান্য তামাক যে নন স্মোকিং টোবাকো যেগুলো খায়, তাদের কারণে তাদের রক্তের শর্করা পরিমাণ বেড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যে ধূমপায়ীদের ডায়াবেটিস রোগীদের যেহেতু তারা মেডিকেলি কম্প্রোমাইজড পেশেন্ট, ইমিউনো সাপ্রেশন তাদের হয়, তার রোগ প্রতিরোধ শক্তি তাদের কম, তাদের মুখে কিন্তু এক ধরনের ঘা হয় যেটা আমরা বিভিন্ন ধরনের লিশন বলি, হোয়াইট লিশনস, যেমন লিকোপ্লাকিয়া হয়, প্রি ক্যান্সারাস লিশন, এবং ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়, আরেকটা হয় যে লাইকেন প্ল্যানাস। এই ধরনের 3টা লিশন কিন্তু ডায়াবেটিক রোগীদের মধ্যে বেশি আমরা দেখি। আমরা যারা ওরাল সার্জন, ডেন্টিস্ট, তারা যখন রোগীরা আসে আমরা যখন হা করে পরীক্ষা করি তখন মাড়ি রোগের সাথে আমরা মুখে সাদা ক্ষত দেখতে পাই। তিনি হয়তো নোটিস করেন নাই, এগুলা কিন্তু হয়ে যায়। ইতিহাস নিয়ে দেখা যায় যে তিনি ধূমপায়ী অথবা তিনি জর্দা গ্রহণ করেন, তাদের মুখে যে এই সাদা ক্ষতগুলা কিন্তু পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। সুতরাং যেহেতু তারা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের রোগ প্রতিরোধ শক্তি কম, সেহেতু তাদের মুখে কোনো ঘা হলে সেটা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিয়ে খুব তাড়াতাড়ি রূপ নেয়। অন্যান্যদের ক্ষেত্রে হয়তো দেরিতে হয়। যাদের শুধু ডায়াবেটিস আছে এবং ধূমপায়ী তাদের মধ্যে প্রবণতাটা বেশি, তাদের অনেক গুণ বেড়ে যায়, তাদের প্রায় 25 গুণ বেড়ে যায় তাদের রিস্কটা, এবং তাদের হার্ট ডিজিজ হওয়ার ঝুঁকিও 25 গুণ বেড়ে যায়। সুতরাং এইগুলো রিস্ক ফ্যাক্টরগুলো ডায়াবেটিস রোগীদের অনেক বেশি। সুতরাং আমি আজকে এই অনুষ্ঠানে যারা দর্শক যারা শুনছেন অনুষ্ঠান, তারা যদি কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন, ডায়াবেটিস থাকে, সেই সাথে তারা যদি তামাক, জর্দা, গুল, দোক্তা, সাদা পাতা এবং ইভেন সিগারেটও গ্রহণ করেন, এখন যেটা আসছে বাজারে, সিগারেট কিন্তু এখন গবেষণায় দেখা যাচ্ছে সমান ক্ষতিকর। অনেকে হয়তো ভাবে ধূমপান ছেড়ে দিয়ে এখন সিগারেট খায়, ইলেকট্রনিক সিগারেট যেটাতে কোনো দেশলাই লাগে না, সেটাও কিন্তু মারাত্মক। এই জন্য প্রায় 41টা দেশে পৃথিবীতে সিগারেট, কানাডা সহ, অস্ট্রেলিয়া সহ, আমেরিকা সহ সিগারেট বন্ধ করে দেওয়া হয়েছে, কমার্শিয়ালি সেল বন্ধ, যেহেতু দেখা গেছে যে এটাও ক্ষতিকর। সুতরাং আজকে অনুষ্ঠানে আমি এটা অনুরোধ করব সবার কাছে যে আপনারা ডায়াবেটিস প্রতিরোধের জন্য তামাক ধূমপান বন্ধ করবেন, এবং শুধু তামাক ধূমপান বন্ধ করলে যে আপনার ডায়াবেটিস প্রতিরোধ হবে তা নয়, আপনার কিন্তু হার্ট ডিজিজ, লাং ক্যান্সার, মুখের অন্যান্য ক্যান্সার, গলার ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার, ব্রেন স্ট্রোক ইত্যাদি রোগও কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন। পাঠান স্যারের কাছে আমি জানতে চাই, স্যার ডায়াবেটিক আমরা জানি যে একটি নীরব ঘাতক। ডায়াবেটিক্স রোগ যদি কারো হয়ে থাকে, জটিলতা প্রতিরোধে আসলে তার কি কি করণীয় থাকতে পারে? 60% ডায়াবেটিস রোগী আক্রান্ত, কিন্তু উনি জানেন না ওনার ডায়াবেটিস। তাহলে আক্রান্ত জানেন না, তার মানে হলো উনি চিকিৎসা আওতায় বাড়ি আছেন। যখন চিকিৎসা করতে আসেন 5-6 বছর, 6 বছর, 7 বছর চলে যাচ্ছে, অলরেডি কিন্তু কমপ্লিকেশন হওয়া শুরু করেছে। তো এই কমপ্লিকেশন যদি রক্ষা করতে চাই, তো ঝুঁকি যদি জানি আমার ডায়াবেটিস আছে কি না জানতে পারি, আগে থেকে ঝুঁকি জানলাম, হওয়ার প্রবণতা জানলাম, আগে থেকে পরীক্ষা করে করলাম যে আমার ডায়াবেটিস আছে কি না, চিকিৎসা আওতায় আসতাম, তাহলে আমার এই ঝুঁকিগুলি, আমার কমপ্লিকেশনগুলো আমার সহজ হবে না। সেকেন্ড পয়েন্ট হলো, যেহেতু আমার কোনো সমস্যা হচ্ছে না, অনেকে চিকিৎসা গুরুত্ব দেয় না। সুগার কন্ট্রোল ঠিক আছে, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যখন 8 বছর 9 বছর আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলো, ডেফিনেটলি তার শরীরে বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে জটিলতার সৃষ্টি হবে। চোখের প্রবলেম, কিডনি প্রবলেম, স্নায়ুর প্রবলেম, হার্টের প্রবলেম, স্ট্রোক ইত্যাদি। এমন কোনো অঙ্গ নাই শরীরের যেটা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকার কারণে আক্রান্ত হবে না। তাহলে একদিকে ডায়াবেটিসের খরচ, অন্যদিকে অন্য আমার অঙ্গ প্রত্যঙ্গের হানির খরচ, সবই খরচ তো বাড়ছে। যেমন এটা থেকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাকে শুরু থেকে যেটা স্যার বললেন, আর্লি ডিটেকশন, আর্লি ট্রিটমেন্ট আওতায় আসে, এবং সুনিয়ন্ত্রণ রাখার পদ্ধতিগুলি জানতে হবে। ডাক্তার তো আমাকে একটা প্রেসক্রাইব করবে আমি কীভাবে চলবো না চলবো, সেটা কিন্তু রোগীকে নিজেকে জানতে হবে যে আমার আত্মপরিচর্যা শিক্ষাটা নিতে হবে। যে রোগী যত আত্মপরিচয় শিক্ষা নিতে পারবে, তার সরকার তত ভালো কন্ট্রোল থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, সুনিয়ন্ত্রণ থাকবে, কমপ্লিকেশন হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবো। যেখানে ফান্ডামেন্টাল চিকিৎসার পদ্ধতি হলো রোগীকে আত্মপরিচর্যা শিক্ষা নিতে হবে।
এডুকেশন। এই জন্য বলা হয় সারা পৃথিবীতেই এই উপরে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ওষুধ খাওয়ার থেকে বেশি দেওয়া হচ্ছে আত্মপরিচয় শিক্ষা, যাতে আপনি কীভাবে খাবেন, কী ধরনের খাবার আপনার খাইতে হবে, আর কীভাবে আপনি চলাফেরা করবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী করবেন, এবং ওষুধপত্র যা দিয়েছে সেটা কীভাবে অ্যাডজাস্ট করবেন। তার জন্য গ্লুকোমিটার আমার মনিটরিং করা লাগবে। কি মনিটরিং কে করবে? ডাক্তার না, মনিটরিং করতে হবে রোগী নিজের। দিনে কবার টেস্ট করব, আমার খাবার, আমার ওষুধপত্র কী খাচ্ছে তার ভিত্তিতে, কমপ্লিকেশন কী আছে মাথার ভিত্তিতে আমার দিনে 3 বার বা 5 বার, ইভেন 7 বার লাগতে পারে সুগার টেস্ট করা। সুগার টেস্ট করে রিপোর্ট দেখে ওষুধের পরিমাণ কমানো বাড়ানো আমাকে করতে হবে, কারণ আমি তো ডাক্তার কাছে যাবো 3-4 মাস পরে। এই 3-4 মাস আমি সরকার নিয়ন্ত্রণ আছে কিনা বুঝবো কেমনে, কোন জায়গায় নিয়ন্ত্রণ না সেটা কীভাবে বুঝবো, কীভাবে আমি ওষুধপত্র অ্যাডজাস্ট করবো। না পারি, যদি আমার প্রবলেম হয় আমি ডাক্তারকে জিজ্ঞেস করবো আমার এই জায়গায় গণ্ডগোল হচ্ছে, আমি পারছি না, আমাকে অ্যাডভাইস করেন। তাহলে তো রোগী যতক্ষণ বেশি নিজেকে সচেতন করতে পারবেন তার রোগ সম্বন্ধে, রোগীর আমার চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে, তখন তত বেশি সুনিয়ন্ত্রণ থাকবে। সুনিয়ন্ত্রণ থাকা মানে হলো আমি কমপ্লিকেশন হাত থেকে নিজেকে রক্ষা করা। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষে আমি আপনাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন যে ডায়াবেটিস প্রতিরোধে আসলে আমাদের করণীয় কি। ডায়াবেটিস মহামারী, এই রোগ বহুলাংশে প্রতিরোধ করা যায়। তো তার জন্য আমরা চাই সচেতন হন যে ডায়াবেটিস প্রতিরোধ করবেন, আপনারা মুটিয়ে যাবেন না, কায়িক পরিশ্রম বন্ধ করবেন না। যদি আপনি হাঁটতে পারেন তো সবসময় বসে থাকবেন না, একটু হাঁটতে পারলে একটু জোরেই হাঁটুন, বললেন না, এই ইত্যাদি ইত্যাদি। এই আর কি। দ্বিতীয় হলো, সব চেষ্টা করলেও কিছু লোকের ডায়াবেটিস হবে, বংশানুগত প্রভাব, হেরিডিটারি ইনফ্লুয়েন্স স্ট্রং থাকে তাহলে হবে। কিন্তু ডায়াবেটিস শুরুতে, টাইপ 2 ডায়াবেটিস শুরুতে এটা একেবারে নীরব ঘাতক। শুরুতে কোনো সিমটম থাকে না। তো সিমটম না থাকলে ভিতরে ভিতরে ডায়াবেটিস তো আছে, তারপরে জটিলতা দিয়ে সিমটমটা শুরু হয়। তো সেজন্য জটিলতা খুব ভালো করে হলে আর সম্পূর্ণ পূর্বাবস্থায় ফিরে আসবে না। তো কিডনি ড্যামেজ হয়ে গেলে আমি চিকিৎসা করলে ড্যামেজটা আরও ফার্দার ড্যামেজ কমে যাবে, কিন্তু যা হয়ে গেছে হয়ে গেছে। তো সেজন্য আমাদের উচিত যে সিমটম থাক বা না থাকুক, একটা বয়সের পরে ডায়াবেটিস দেখে নেওয়া, তার ডায়াবেটিস আছে কিনা। যাদের বংশে বেশি তারা অল্প বয়সে শুরু করবে, বেশি যাদের বয়সে কম তারা আর একটু হতে পারে। যে এখন তো বলে যে 30-এর থেকেই চেক করে নেওয়া, চেক করা তো একেবারে সোজা, রাস্তাঘাটেও করে। তাহলে পরে আমরা বহুলাংশে ডায়াবেটিস মুক্ত সমাজ এবং ডায়াবেটিস নিয়েও সুস্থ স্বাভাবিক জীবন করার লোক থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আজকের এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম ডায়াবেটিস অনেকাংশেই প্রতিরোধযোগ্য। নিয়মিত জীবনযাপনের মাধ্যমে এবং সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা ডায়াবেটিসকে প্রতিরোধ করতে পারি। আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো এবং ডায়াবেটিস সম্পর্কে সচেতন হব।